আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল টপিক থেকে প্রশ্ন আসে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পরিবেশ এবং জলবায়ু টপিক। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 5-7 বছরের প্রশ্ন বিশ্লেষণ করি, আমরা দেখব যে নারী রিলেটেড প্রশ্ন থাকে, পরিবেশ এবং জলবায়ু রিলেটেড প্রশ্ন থাকে, যুদ্ধ, বিপ্লব, চুক্তি এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকে এবং সাম্প্রতিক থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন থাকে। তো আজকের আমরা মূলত পরিবেশ এবং জলবায়ু রিলেটেড যে চুম্বক অংশ রয়েছে যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে দেখার চেষ্টা করব। তো আমরা হচ্ছে গিয়ে প্রথমত আমরা দেখব স্টকহোম সামিট বা স্টকহোম সম্মেলন নিয়ে। তো এখানে আমরা বিস্তারিত টপিকটা দেখার চেষ্টা করব, ঘটনাবলীগুলো আমরা দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে গিয়ে আমরা এই টপিক থেকে যেই প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা সলভ করব, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস এমসিকিউ। আমরা প্রথমে টপিক পড়ব, কিন্তু তারপরে আমরা হচ্ছে আমাদের টপিকটাকে একদম ঝাঁঝালো করে নেওয়ার জন্য আমরা এই এমসিকিউ গুলো সলভ করব যেগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় আসতে পারে। তো তারপরে আমরা যাব হচ্ছে ধরিত্রী সম্মেলনে। ধরিত্রী সম্মেলন থেকে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে গিয়ে আমরা ধরিত্রী সম্মেলন থেকেও হচ্ছে যে সকল এমসিকিউ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসতে পারে সেই বিষয়গুলো কিন্তু দেখার চেষ্টা করব। তারপরে আমরা যাব হচ্ছে কপ সম্মেলনে। কপ সম্মেলন থেকে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব, ঘটনাবলীগুলো কি সেগুলো বোঝার চেষ্টা করব। যে সকল জায়গা থেকে প্রশ্ন আসতে পারে কপ সম্মেলনে সেই সকল জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করব। তারপরে আমরা কপ সম্মেলন থেকে যে সকল জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরে প্রশ্ন আসছে এবং এবছর যে টাইপের প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তারপরে আমরা হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। এই প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে কিন্তু বিগত বছরেই আমাদের হচ্ছে প্রশ্ন আসছে। তো এই প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্যারিস জলবায়ু চুক্তিতে তাদের ভূমিকা, তাদের এই প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়া বা প্রস্থান, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। এবং সর্বশেষ আমরা হচ্ছে গিয়ে এই টপিক থেকে হচ্ছে এমসিকিউ সলভ করব। এবং দেখা যায় যে পরিবেশ, জলবায়ু, চুক্তি এই সংক্রান্ত বিষয়গুলো থেকে এই যে 4-5টা টপিক রয়েছে এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসে। তো আমরা আমাদের পেইড ব্যাচের লেকচারে তো পুরো টপিকটাই হচ্ছে পড়াবো, কিন্তু এখানে আমরা হচ্ছে এই পরিবেশ ও জলবায়ু রিলেটেড যে চুম্বক অংশগুলো রয়েছে যেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসে সেটা আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। তো প্রথমেতে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে স্টকহোম সামিট বা হচ্ছে স্টকহোম সম্মেলন। এবং এই স্টকহোম সম্মেলন হচ্ছে বিশ্বের পরিবেশ যে আমরা দেখতে পাই যে পরিবেশ বিষয়ক যে সামিট রয়েছে বা পরিবেশ বিষয়ক আমরা যে সম্মেলন দেখতে পাই তার ভিতরে সর্বপ্রথম যে সম্মেলনটা আয়োজন করা হয় সেটা হচ্ছে স্টকহোম সামিট বা হচ্ছে স্টকহোম সম্মেলন। এবং এটা আমরা দেখতে পাই যে সুইডেনের যে রাজধানী রয়েছে স্টকহোম, সেটাতে কিন্তু এই যে স্টকহোম সামিট এটা হচ্ছে আয়োজন করা হয়। তো এই সম্মেলনের নাম ছিল ইউএনসিএইচই, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, অর্থাৎ হচ্ছে হিউম্যান এনভায়রনমেন্ট বা হচ্ছে মানব পরিবেশ নিয়ে জাতিসংঘের যেই কনফারেন্সটা সেটা হচ্ছে আমরা দেখতে পাই স্টকহোম সামিট, এটা ছিল সম্মেলনের নাম। এবং এই সম্মেলনটা অনুষ্ঠিত হয় আমরা দেখতে পাই 5 থেকে 16 জুন 1972 সালে। তাহলে আমাদের স্টকহোম সামিট কত সালে অনুষ্ঠিত হয়েছিল এই টাইপের একটা প্রশ্ন আসতে পারে। 1972 সালে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এবং আমরা জানি যে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন, ঠিক না? বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। দেখো এই সম্মেলনটা শুরু হয়েছিল 5 জুন, 5 থেকে 16 জুন পর্যন্ত এই সম্মেলনটা চলেছিল। তো এই 5 জুন শুরু হওয়ার কারণে আমরা দেখতে পাই বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে মূলত 5 জুন, ঠিক আছে? এটা কিন্তু আমরা অনেকে জানি না ঘটনাটা। তো এই 5 জুন এই স্টকহোম সামিটটা আমরা দেখতে পাই শুরু হয়েছিল। এই জন্য কিন্তু আমরা দেখবো যে বিশ্বের যে পরিবেশ দিবস এটা আমরা পরবর্তীতে দেখবো যে বিশ্বের পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। তো এটা 5 থেকে 16 জুন পর্যন্ত মূলত চলেছিল। এবং 1972 সালে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে কত সালে এই স্টকহোম সামিট আয়োজন করা হয়েছিল? 1972 সালে। এবং এটার স্থান ছিল হচ্ছে স্টকহোম, সুইডেন। এবং হচ্ছে এই স্টকহোম হচ্ছে সুইডেনের রাজধানী। সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম, সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম। তারপরে যদি আমরা যাই, এটার আয়োজক ছিল হচ্ছে জাতিসংঘ। এবং যেটা এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে যেই জায়গা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই যে স্টকহোম সামিট বা হচ্ছে স্টকহোম সম্মেলন, এটি ছিল বিশ্বের প্রথম বড় আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন। বিশ্বের প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন ছিল এই স্টকহোম সামিট। খুবই গুরুত্বপূর্ণ, তোমার এই জায়গা থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসে যে বিশ্বের প্রথম বড় আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন কোনটি? স্টকহোম সামিট। এবং এই সম্মেলনে 114টি দেশ অংশগ্রহণ করে। তারপরে যদি আমরা এই সম্মেলনের পটভূমিটা দেখি, কিভাবে এই সম্মেলনটা আয়োজনের প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, আমরা দেখব 1968 সালে জাতিসংঘের ইকোসক
পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয়? দেখো আমরা জানি জাতিসংঘের হচ্ছে 6টা অঙ্গ সংস্থা রয়েছে। কয়টা অঙ্গ সংস্থা রয়েছে? জাতিসংঘের হচ্ছে গিয়ে 6টা অঙ্গ সংস্থা রয়েছে, এবং এই 6টা অঙ্গ সংস্থার মাধ্যমে জাতিসংঘ তার কার্যক্রম পরিচালনা করে, যার ভিতরে অন্যতম একটা অঙ্গ সংস্থা হচ্ছে ইকোসক, এবং এই ইকোসকের পূর্ণরূপ হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, যেটাকে আমরা হচ্ছে বাংলাতে বলি সামাজিক ও অর্থনৈতিক পরিষদ। সামাজিক এবং হচ্ছে অর্থনৈতিক পরিষদ, যেটি হচ্ছে জাতিসংঘের 6টা অঙ্গ সংস্থা রয়েছে। সাধারণ পরিষদ রয়েছে, নিরাপত্তা পরিষদ রয়েছে, ওছি পরিষদ রয়েছে, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত রয়েছে, তারপর হচ্ছে জাতিসংঘ সচিবালয় রয়েছে, এবং হচ্ছে সামাজিক অর্থনৈতিক পরিষদ রয়েছে। এই 6টা অঙ্গ সংস্থার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সংস্থা হচ্ছে ইকোসক বা হচ্ছে ইকোনমিক বা সোশ্যাল কাউন্সিল, যেটাকে আমরা বাংলায় বলি সামাজিক ও অর্থনৈতিক পরিষদ। এই সামাজিক এবং অর্থনৈতিক পরিষদের মাধ্যমে 1968 সালে আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের যে পথ সেটা হচ্ছে সুগম হয়, এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই 1972 সালে সুইডেনের রাজধানী স্টকহোমে কিন্তু এই যে স্টকহোম সামিট এটা হচ্ছে অনুষ্ঠিত হয়। এবং এই সামিটে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটা হচ্ছে আমরা দেখতে পাই স্টকহোম ডিক্লারেশন গ্রহণ করা হয়, তারপর আমরা দেখতে পাই পরিবেশ সংরক্ষণের জন্য একটি অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়, অর্থাৎ পরিবেশ কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে পরিবেশকে আরো মানুষের উপযোগী করা যায়, পরিবেশ কিভাবে দূষণ মুক্ত রাখা যায়, এই বিষয়ের জন্য একটা অ্যাকশন প্ল্যান গঠন করা হয়। বিভিন্ন দেশে পরিবেশ মন্ত্রণালয় বা পরিবেশ বিষয়ক প্রতিষ্ঠান গঠনের পথ তৈরি হয়। এই সামিটের মাধ্যমে আমরা দেখতে পাই যে বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয় রয়েছে, তো বা পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, পরিবেশ রক্ষার জন্য যে মন্ত্রণালয় গঠন করতে হবে বা পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে একটা দেশে, এই বিষয়ের ধারণাটা আমরা দেখতে পাই এই স্টকহোম সামিটের মাধ্যমে মূলত আসে। তারপরে যদি আমরা যাই এখান থেকে, যেইখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই যে দুইটা তথ্য। এখানে আমরা দেখতে পাই যে এই স্টকহোম সামিটের মাধ্যমে ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। এটি হচ্ছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তোমার এই ইউএনইপি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা থেকে প্রশ্ন আসে। তারপরে প্রশ্ন আসে এই ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনইপি এর সদর দপ্তর অবস্থিত নাইরোবি, কেনিয়াতে। নাইরোবি কেনিয়াতে আমরা দেখতে পাই এই ইউএনইপি এর সদর দপ্তর অবস্থিত। কেনিয়ার রাজধানীর নামই হচ্ছে মূলত নাইরোবি। তারপরে যদি আমরা যাই 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে ঘোষণা করা হয়। তাহলে আমরা একটু রিক্যাপ করি এই স্টকহোম সামিট নিয়ে, আমরা দেখব যে এই স্টকহোম সামিট হয় 1972 সালে, 5ই জুন শুরু হয়েছিল, এজন্য হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন, এবং এটা অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখব সুইডেনের রাজধানী স্টকহোমে, এবং এটা ছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন পরিবেশ নিয়ে, যেখানে আমরা দেখতে পাই যে মূলত হচ্ছে স্টকহোম ডিক্লারেশন গ্রহণ করা হয় এবং অ্যাকশন প্ল্যান গঠন করা হয়। এছাড়া সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ যে এই স্টকহোম সামিটে আমরা দেখতে পাই জাতিসংঘের যে পরিবেশ বিষয়ক সংস্থা রয়েছে ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা গঠন করা হয় এবং বিশ্ব পরিবেশ দিবস হিসেবে 5ই জুনের মূলত স্বীকৃতি গ্রহণ করা হয় বা ঘোষণা করা হয়। তাহলে আমরা এই স্টকহোম সামিট থেকে যেই টাইপের প্রশ্নগুলো তোমার ভর্তি পরীক্ষায় আসতে পারে সেগুলো যদি একটু সলভ করি, এই টাইপের প্রশ্ন তোমার আসতে পারে যে বিশ্বের প্রথম বড় আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন কোনটি? তাহলে আমরা দেখলাম যে বিশ্বের প্রথম বড় আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন হচ্ছে স্টকহোম সামিট। তারপরে কোন সম্মেলনে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়? এটা আমরা দেখব স্টকহোম সামিটে নেওয়া হয়। তারপরে 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয় কোন সম্মেলনে? আমরা দেখব এই যে স্টকহোম সামিট, এই স্টকহোম সামিটে কিন্তু আমরা দেখতে পাবো বিশ্ব পরিবেশ দিবস হিসেবে 5ই জুনের যে স্বীকৃতি সেটা কিন্তু ঘোষণা করা হয়। তারপরে যদি আমরা আরো একটা যে সম্মেলন রয়েছে গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয়ক সম্মেলন হচ্ছে ধরিত্রী সম্মেলন, এই বিষয়টা নিয়ে চলো একটু দেখি। তো আমরা দেখবো যে প্রথম ধরিত্রী সম্মেলনের ইংরেজি হচ্ছে আর্থ, ঠিক আছে? ধরিত্রী মানে হচ্ছে আর্থ বা পৃথিবী আমরা বলতে পারি, ঠিক আছে? ধরিত্রী মানে হচ্ছে আর্থ বা পৃথিবী। তোমরা যখন অ্যাডমিশন শুরু করবা দেখবা যে পৃথিবী শব্দের সমার্থক শব্দ হিসেবে আমরা এই ধরিত্রী কিন্তু পড়বো। তো এই প্রথম ধরিত্রী সম্মেলন হয়, এটার নাম হচ্ছে রিও আর্থ সামিট। এটা কি? এটা হচ্ছে রিও আর্থ সামিট।
এবং এর সময়কাল ছিল 3 থেকে 14 জুন 1992 সালে। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসে যে প্রথম ধরিত্রী সম্মেলন কত সালে হয়? 1992 সালে। খুবই গুরুত্বপূর্ণ, প্রথম ধরিত্রী সম্মেলন হয় 1992 সালে এবং এটার স্থান ছিল ব্রাজিলের রিও ডি জেনেরিও। রিও ডি জেনেরিও হচ্ছে ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শহর। এই রিও ডি জেনেরিওতে 1992 সালে আমরা দেখতে পাই মূলত হচ্ছে ধরিত্রী সম্মেলন বা হচ্ছে আর্থ সামিট কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং এটার অফিসিয়াল নাম ছিল ইউএনসিইডি, ইউনাইটেড নেশনস কনফারেন্স on Environment and Development, UNCED, United Nations Conference on Environment and Development। এবং এতে আমরা দেখতে পাই 179টি দেশ অংশগ্রহণ করে এবং এটা তো ছিল রিও সামিট, ঠিক আছে, বা হচ্ছে আমরা বলতে পারি যে রিও আর্থ সামিট বা হচ্ছে ধরিত্রী সম্মেলন। তো পরবর্তীতে যখন এই রিও সামিট গুলো অনুষ্ঠিত হয় সেটা মূলত হচ্ছে রিও প্লাস নামে উল্লেখ করা হয়, ঠিক আছে, সেটাকে রিও প্লাস নামে উল্লেখ করা হয়। অর্থাৎ এই যে এই মূলত সালটার সাথে মূলত সেটা যুক্ত করে দেখবো যে আমরা রিও প্লাস নামে উল্লেখ করা হয়, আমরা সেই বিষয়টা দেখব। তো এই জায়গা থেকে আমরা দেখলাম যে রিও আর্থ সামিট বা হচ্ছে বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় 1992 সালে। এটা কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এই তথ্যটাই সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এই জায়গাতে। তারপরে যদি আমরা যাই আমরা দেখব যে এই যে রিও আর্থ সামিট বা হচ্ছে ধরিত্রী সম্মেলন, এই জায়গাতে আমরা দেখব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আমরা দেখব যে রিও ডিক্লারেশন, যেখানে হচ্ছে 27টা নীতিমালা বা দফা ছিল, ঠিক আছে, পরিবেশ বিষয়ক বিভিন্ন হচ্ছে বা জলবায়ু বিষয়ক কিভাবে হচ্ছে দেশকে রক্ষা করা যায়, কিভাবে আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা যায়, সেই সংক্রান্ত হচ্ছে 27টা দফা বা নীতিমালা কিন্তু ঘোষণা করা হয়। তারপরে আমরা দেখব এজেন্ডা 21, এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এজেন্ডা 21 মানে হচ্ছে 21শো শতাব্দী। এই যে আমাদের 2001 সাল থেকে নিয়ে 2099 সাল পর্যন্ত হচ্ছে 21শো শতাব্দী। তো এই 21শো শতাব্দীতে পরিবেশ রক্ষার জন্য কি কি আমাদের চ্যালেঞ্জেস আসতে পারে, কি কি চ্যালেঞ্জেস আমাদের হচ্ছে ওভারকাম করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে এজেন্ডা 21 মূলত হচ্ছে আমরা দেখতে পাবো এই যে রিও আর্থ সামিটে গ্রহণ করা হয়। একবিংশ শতাব্দীর জন্য পরিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্ম পরিকল্পনা কিন্তু নেওয়া হয় এই রিও আর্থ সামিটে, যেটা 1992 সালে হয়েছিল। খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখব ইউএনএফসিসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, এটাও বলতে পারো যে জাতিসংঘেরই হচ্ছে একটা জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক একটা ফ্রেমওয়ার্ক কনভেনশন। এটার পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটা নিয়ে আমরা সামনে দেখবো, ঠিক আছে, আরো বিস্তারিত দেখবো। তো এই ইউএনএফসিসি এর যে গঠন আমরা দেখতে পাই সেটাও কিন্তু আমরা দেখতে পাই এই রিও আর্থ সামিট বা হচ্ছে ধরিত্রী সম্মেলনের মাধ্যমে। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা হচ্ছে সিভিডি, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক কনভেনশন, এটা মূলত প্রতিষ্ঠা হয় এই রিও আর্থ সামিটের মাধ্যমে। অর্থাৎ আমরা যে বৈচিত্র্যপূর্ণ যে সকল জীবগুলো আমরা দেখতে পাই তাদেরকে কিভাবে হচ্ছে রক্ষা করা যায়, তারা যাতে পরিবেশ থেকে বিলুপ্তি না হয়ে যায়, এই জন্য আমরা দেখতে পাই সিবিডি গঠিত হয়। বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণের নীতিমালা গ্রহণ করা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রিও আর্থ সামিটে বা ধরিত্রী সম্মেলনে আমরা দেখব বাংলাদেশের ফারাক্কাবাদ সংক্রান্ত বিষয় এই এজেন্ডা 21-এ অন্তর্ভুক্ত ছিল। আমরা জানি যে এই যে ফারাক্কাবাদ, এটা হচ্ছে আমাদের যে পদ্মা নদী রয়েছে, এই পদ্মা নদীর হচ্ছে আমরা দেখতে পাই ভারতীয় অংশের নাম হচ্ছে গঙ্গা নদী। পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কি? ভারতীয় অংশের নাম হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে। তো আমরা দেখব যে এই গঙ্গা নদীতে কিন্তু ভারত একটা বাঁধ দিয়েছে যেটার নাম হচ্ছে ফারাক্কা বাঁধ এবং এর কারণে কিন্তু নদীপথের যে নদীর যে স্রোত, নদীর যে পথ বা হচ্ছে নদীর যে স্বাভাবিক পানি প্রবাহ, এটা কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং এই দিক থেকে বাংলাদেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই যে রিও আর্থ সামিট, এটা কিন্তু মানে তুমি যখন হচ্ছে পরিবেশের ওপর কোন একটা জিনিস এই বাঁধগুলো নির্মাণ করবা, দেখা যাবে যে পৃথিবী যে নিজ অক্ষের ওপর ঘোরে এটার উপরে কিন্তু প্রভাবিত করে, ঠিক আছে। তো চায়নার একটা আমরা দেখতে পাই যে বাঁধ রয়েছে 3 গর্জিয়াস ডোমস, তো ওই জিনিসগুলো আমরা দেখতে পাই যে পৃথিবীর যে ঘূর্ণায়মান গতি সেগুলোর উপর কিন্তু প্রভাব ফেলে। তো আমরা দেখতে পাই যে এই যে ফারাক্কা বাঁধ, এই ফারাক্কা বাঁধও কিন্তু এই এজেন্ডা 21-এর অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ আমরা দেখতে পাই ফারাক্কাবাদের কারণে পরিবেশের যে আমরা যে ঝামেলাগুলো দেখতে পাই এই জিনিসগুলো কিন্তু এই রিও আর্থ সামিটে কিন্তু আলোচনা করা হয়। তারপরে যদি আমরা যাই যে এখানে তো আমরা রিও সামিট নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখলাম, তো আমরা এখানে বলেছিলাম যে পরবর্তী সম্মেলনগুলো সাধারণত রিও প্লাস নামে উল্লেখ করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে রিও 5। রিও 5 মানে কি? আমরা রিও সম্মেলন দেখতে পাই 1992 সালে, ঠিক না? তো রিও 5 মানে হচ্ছে 1992 + 5 মানে হচ্ছে 1997 সালে এটা হয়। 1997
সালে এই রিও 5 হয়। সময় 23 থেকে 27 জুন 1997 সালে। এটা হচ্ছে রিও 5 নামে পরিচিত এবং এটা আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই রিও 5 মূলত অর্গানাইজ করা হয়। মূলত 1992 সালের রিও সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি কতটুকু হয়েছে সেই বিষয়টা দেখার জন্য এটা আয়োজন করা হয়। দেখো, খেয়াল করো যে 1992 সালে যে রিও আর্থ সামিটে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, এই পদক্ষেপগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে সেই বিষয়গুলো মূলত পর্যালোচনা করার জন্য বা আলোচনা করার জন্য এই যে রিও 5 যে সম্মেলন, এটার কিন্তু আয়োজন করা হয়। তারপরে যে আমরা রিও 10 মানে তাহলে কি হবে? রিও সম্মেলন আমরা দেখতে পাই 1992 সালে, সাথে হচ্ছে 10 যুক্ত হবে, তার মানে হচ্ছে 2002। তাহলে রিও 10 কত সালে হয়েছিল? রিও 10 আয়োজন করা হয়েছিল 2002 সালে। 2002 সালে এটা আয়োজন করা হয় এবং এটা দেখতে পাই দক্ষিণ আফ্রিকার যে জোহানেসবার্গ শহর রয়েছে, অন্যতম গুরুত্বপূর্ণ শহর দক্ষিণ আফ্রিকার, এই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এটা আয়োজন করা হয় এবং এটার অফিসিয়াল নাম ছিল WSSD ওয়ার্ল্ড সামিট অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। কিভাবে টেকসই উন্নয়ন করা যায়, এটাই মূলত হচ্ছে রিও 10 এর মূল ভূমিকা ছিল। এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন হিসেবে পরিচিত এবং টেকসই উন্নয়নকে আন্তর্জাতিকভাবে আরো গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এসডিজি নিয়ে কিন্তু দেখেছিলাম, ঠিক আছে? এসডিজি মানে হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যেখানে হচ্ছে 17টা দফা রয়েছে এবং এই যে 17টা দফা, এই এসডিজি কিন্তু নেওয়া হয়েছে আমরা যেই সংস্থাটা পড়ে আসলাম, ইকোসক, ঠিক আছে? জাতিসংঘের অর্থনৈতিক এবং হচ্ছে সামাজিক পরিষদ, এই অর্থনৈতিক সামাজিক পরিষদ কর্তৃক কিন্তু এই এসডিজি নেওয়া হয়েছে, যেখানে ক্ষুধামুক্তি, দারিদ্রতা, তারপর হচ্ছে আমরা দেখতে পাই যে জেন্ডারের যে সমতায়ন, লিঙ্গ সমতায়ন, জলবায়ু বিষয়ক পদক্ষেপ, শিক্ষার উন্নতি, এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু নেওয়া হয়েছে এই 17টা দফাতে। তো আমরা দেখব যে এই যে টেকসই উন্নয়ন কিভাবে আরো নিশ্চিত করা যায় বিভিন্ন দেশগুলোর মধ্যে, এই জিনিসটার জন্য এই যে রিও 10, এই রিও 10 এর আয়োজন করা হয়। এই জন্য আমরা দেখব অফিসিয়াল নাম ছিল WSSD, ঠিক আছে? ওয়ার্ল্ড সামিট অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তো এই জায়গাতে এই তথ্যটা তোমরা অনেক সময় বুঝতে না পারো যে এটা কিভাবে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত, ঠিক আছে? এটা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কেন পরিচিত? দেখো, আমরা প্রথম যে ধরিত্রী সম্মেলন সেটা আমরা দেখে আসছি 1992 সালে। সেখানে কিছু পদক্ষেপ নেওয়া হয় এবং এই পদক্ষেপ নিয়ে রিও 5 কিন্তু আমরা দেখতে পাই এই পদক্ষেপগুলো কতটুকু এগিয়েছে সেটা দেখার জন্য এই রিও 5 আয়োজন করা হয়। কিন্তু রিও 5 কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? না, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই জন্য কিন্তু রিও 5 কে কিন্তু হচ্ছে আমরা দেখতে পাই দ্বিতীয় ধরিত্রী সম্মেলন বলা হয় না, দ্বিতীয় ধরিত্রী সম্মেলন বলা হয় রিও 10 কে। কারণ হচ্ছে রিও 10 এ এই যে নতুন নতুন যে পদক্ষেপগুলো রয়েছে, এই পদক্ষেপগুলো নেওয়া হয়। রিও 5 এ শুধুমাত্র হচ্ছে অগ্রগতি পর্যালোচনার জন্য এটা আয়োজন করা হয়, কতটুকু অগ্রগতি হয়েছে সেটার জন্য, কিন্তু পলিসিটা নেওয়া হয় রিও 10 এ। এই জন্য হচ্ছে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন হচ্ছে রিও 10। আশা করি হচ্ছে বুঝতে পারছো যে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কেন রিও 5 না রিও 10, ঠিক আছে? তারপরে যদি আমরা যাই রিও 20, আমরা রিও সম্মেলন দেখতে পাই কত সালে? 1992 সালে। তার মানে রিও 20 হচ্ছে তার সাথে 20 যোগ, তার মানে হবে কত? তার মানে হবে হচ্ছে 2012। তার মানে হচ্ছে রিও 20 মূলত হচ্ছে 2012 সালে কিন্তু অনুষ্ঠিত হয়, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এটাই ছিল সর্বশেষ ধরিত্রী সম্মেলন বা হচ্ছে আর্থ সামিট ছিল এই 2012 সালেই। এটা অনুষ্ঠিত হয় আমরা দেখতে পাই ব্রাজিলের যে রিও ডি জেনেরিও, গুরুত্বপূর্ণ একটা শহর। এই রিও ডি জেনেরিওতে কিন্তু এই যে ধরিত্রী সম্মেলন, যেটা মূলত 20 বছর উপলক্ষে কিন্তু আয়োজন করা হয় ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। 1992 সালেরটাও আমরা দেখতে পাই হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। আবার আমরা দেখতে পাই 2002 সালেরটাও 2012 সালেরটাও আমরা দেখতে পাই মূলত হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। তারপর এটার অফিসিয়াল নাম ছিল UNCSD, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এটাও হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়েই ছিল এবং এটা হচ্ছে তৃতীয় ধরিত্রী সম্মেলন হিসেবে পরিচিত। তাহলে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন হচ্ছে রিও 10 এবং হচ্ছে তৃতীয় ধরিত্রী সম্মেলন হচ্ছে রিও 20। 1992 সালের রিও সম্মেলনের 20 বছর পূর্তি উপলক্ষে এটি হচ্ছে অনুষ্ঠিত হয় এবং এই জায়গাতে আমরা হচ্ছে গ্রিন ইকোনমি, গুরুত্বপূর্ণ গ্রিন ইকোনমি বিষয়ক হচ্ছে পলিসি কিন্তু দেখতে পাই। গ্রিন ইকোনমি বা হচ্ছে সবুজ অর্থনীতি ধারণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এখন সবুজ অর্থনীতি কি, বিষয়টা কি? দেখো, সবুজ অর্থনীতি মানে হচ্ছে তোমার অর্থনৈতিক উন্নয়ন হবে, তোমার কর্মসংস্থান সৃষ্টি হবে, তোমার সবকিছু উন্নয়ন হবে, কিন্তু সেখানে কি থাকবে? সেখানে পরিবেশের ওপর
কোনো রকম কোনো প্রভাব থাকবে না। পরিবেশের ওপর দেখা যায় যে উন্নতির সাথে পরিবেশের সাথে একটা বিরূপ সম্পর্ক থাকে, একটা নেতিবাচক সম্পর্ক থাকে আমরা বা বিপরীত সম্পর্ক থাকে। যে দেশে উন্নয়ন হয় সেই দেশ হচ্ছে পরিবেশ দূষণ বেশি করে। মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হচ্ছে আমরা দেখতে পাই যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে তারা হচ্ছে এই উন্নত দেশগুলো থেকে নির্গত হয়, চায়না থেকে নির্গত হয়, ঠিক আছে। তাদের দেশে উন্নয়ন বেশি, তারা হচ্ছে বেশি পরিমাণে দূষণ করে। তো এই গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতিতে আসলে বলা হয় যে মূলত উন্নয়ন হবে, আমাদের উন্নয়ন হবে, আমাদের কর্মসংস্থান বাড়বে, কিন্তু আমাদের হচ্ছে পরিবেশ দূষণ হওয়া যাবে না। এটাই হচ্ছে মূলত গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতির ধারণা। এবং এই জায়গাতে আমরা দেখতে পাই দ্য ফিউচার উই ওয়ান্ট, আমরা কোন ধরনের আসলে ভবিষ্যৎ চাই সেই বিষয়ের জন্য আমরা দলিল গৃহীত হয়, বিভিন্ন দেশকে আহ্বান জানানো হয় যে আপনারা কোন ধরনের ভবিষ্যৎ চান, কিরকম ভবিষ্যৎ চান, এই বিষয়টার জন্য আপনারা বিভিন্ন প্রস্তাব দেন। আচ্ছা, এখন যদি আমরা এই রিও সম্মেলনটা একটু রিক্যাপ করি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখব। এটা হচ্ছে রিও আর্থ সামিট নামে পরিচিত ছিল এবং এটা আয়োজন করা হয় 1992 সালে। 1992 সালে আমরা দেখতে পাই ব্রাজিলের যে রিও ডি জেনেরিও ছিল গুরুত্বপূর্ণ একটা শহর, সেখানে এই যে প্রথম আর্থ সামিট আয়োজন করা হয়। এবং এখানে আমরা দেখব হচ্ছে পরবর্তীগুলো হচ্ছে রিও প্লাস নামে পরিচিত। তারপরে আমরা দেখবো যে এই জায়গায় হচ্ছে এজেন্ডা 21 গ্রহণ করা হয়, অর্থাৎ 21 শতাব্দীতে কি কি পলিসি নেওয়া হবে সেই বিষয়গুলো। ইউএনএফসিসিসি, ঠিক আছে, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জাতিসংঘের যে জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন, এটা গ্রহণ করা হয়। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে গ্রহণ করা হয়। এবং হচ্ছে আমরা দেখতে পাই বাংলাদেশের যে ফারাক্কাবাদ সংক্রান্ত যে ইস্যু, সেটা হচ্ছে এই এজেন্ডা 21-এ অন্তর্ভুক্ত করা হয়। তারপরে রিও 5 আমরা দেখবো 1992 সালের 5 বছর পরে আয়োজন করা হয় 1997 সালে, ঠিক আছে। তারপর আমরা রিও 10 দেখবো, হচ্ছে মূলত হচ্ছে যে রিও অনুষ্ঠিত হয়েছিল তার ঠিক 10 বছর পরে 1992 যোগ হচ্ছে 10 মানে হচ্ছে 2002 সালে এটা আয়োজন করা হয়, যেখানে এটা হচ্ছে মূলত দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত, ঠিক আছে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখবো রিও 20, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রিও 20 আয়োজন করা হয় 1992 সাথে 20 যোগ করলে 2012, ঠিক আছে। 2012 সালে আমরা দেখবো যে এই রিও 20 মূলত হচ্ছে যে ধরিত্রী সম্মেলনের 20 বছর উপলক্ষে এটা হচ্ছে আয়োজন করা হয়, যেখানে গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতির উপর মূলত জোর দেওয়া হয়। এছাড়া আমরা দেখতে পাই এটা হচ্ছে তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। তো এখন যদি আমরা এই টপিকটা থেকে, আমরা যে ধরিত্রী সম্মেলন পড়ে আসলাম, আর্থ সামিট পড়ে আসলাম, এখন এই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়টা নিয়ে চলো একটু দেখি। আমাদের প্রশ্ন আছে যে প্রথম ধরিত্রী সম্মেলন বা রিও আর্থ সামিট অনুষ্ঠিত হয় কোন সালে। আমরা দেখতে পাই রিও আর্থ সামিট অনুষ্ঠিত হয় 1992 সালে। 1992 সালে এই রিও আর্থ সামিট আয়োজন করা হয়। তারপরে বাংলাদেশের কোন বিষয়টি এজেন্ডা 21-এ অন্তর্ভুক্ত ছিল? এজেন্ডা 21-এ অন্তর্ভুক্ত ছিল ফারাক্কাবাদ, ঠিক আছে। সুন্দরবন ছিল না, তিস্তা চুক্তিও ছিল না, তিস্তা চুক্তি এখনো হয়নি, পার্বত্য চট্টগ্রামও ছিল না, ছিল ফারাক্কাবাদ। তারপরে কোনটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন হিসেবে পরিচিত? আমরা দেখে আসছিলাম যে রিও 10, যেটা রিও 10, ঠিক আছে, রিও 10 হচ্ছে আমরা দেখতে পাই যে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। এটা আয়োজন করা হয় 2002 সালে। 2002 সালে এটা আয়োজন করা হয়। অপরদিকে আমরা দেখতে পাই যে রিও 20 যেটা রয়েছে সেটা হচ্ছে তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। তারপরে সর্বশেষ রিও আর্থ সামিট অনুষ্ঠিত হয় কোন সালে? সর্বশেষ আমরা দেখতে পাই 2012 সালে, ঠিক আছে। আমরা দেখতে পাই যে ব্রাজিলের যে গুরুত্বপূর্ণ শহরটা ছিল সেখানেই, রিও ডি জেনেরিও, সেখানেই হচ্ছে আমরা দেখতে পাই সর্বশেষ যে আর্থ সামিট সেটা হচ্ছে অনুষ্ঠিত হয়। তো এখন হচ্ছে আমরা হচ্ছে যে কপ সম্মেলনে যাই। কপের পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। কপ কিভাবে আসে চলো আমরা একটু দেখি, ঠিক আছে। তো এই জায়গায় কপের হচ্ছে সম্মেলন দেখানো হয়। 1992 সালে এটা প্রথম শুরু হয়েছিল, ঠিক আছে। কিভাবে শুরু হয় চলো আমরা একটু দেখি। প্রথম ধরিত্রী সম্মেলন আমরা দেখে আসছিলাম কবে? 1992 সালে, ঠিক না? প্রথম ধরিত্রী সম্মেলন 1992 সালের রিও ডি জেনেরিওতে, ঠিক আছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক মোকাবেলার জন্য ইউএনএফসিসি গঠন করা হয়, এটা আমরা দেখে আসছিলাম, ঠিক না? এই পলিসিটা নেওয়া হয়েছিল ইউএনএফসিসি গঠনের জন্য, যেখানে ইউএনএফসিসি এর পূর্ণরূপ ছিল ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। গুরুত্বপূর্ণ, এটা থেকে পূর্ণরূপ দিয়ে জিজ্ঞেস করে অনেক সময় যে ইউএনএফসিসি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এবং এটি আমরা দেখতে পাই 1994 সালে কার্যকর হয়। আমরা দেখে আসছিলাম যে প্রথম ধরিত্রী সম্মেলন যেটা ছিল বা হচ্ছে প্রথম যে আর্থ সামিট ছিল, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম পলিসি হিসেবে ইউএনএফসিসি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তো
তো 1992 সালে এই ইউএনএফসিসি গঠিত হয় এবং এটা দেখতে পাই 1994 সালে মূলত কার্যকর হয়। ঠিক আছে, তো আমরা দেখবো যে এই ইউএনএফসিসি মূলত হচ্ছে এই কপ মূলত আয়োজন করে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন দেশের কর্মপদ্ধতি ও অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য ইউএনএফসিসি মূলত হচ্ছে প্রতি বছর কপ বা হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস মূলত সম্মেলন অনুষ্ঠিত হয় বা আয়োজন করে। তাহলে আমরা ইউএনএফসিসি দেখে আসছিলাম, এটা হচ্ছে 1992 সালে হচ্ছে গঠন করা হয়, 1994 সাল থেকে এটা কার্যকর হয় এবং এই যে কপ সম্মেলন আয়োজন করা হয়, প্রতি বছর এই কপ সম্মেলন আয়োজন করা হয়, যেখানে হচ্ছে আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশ যায়, ঠিক আছে, উন্নত দেশগুলো যায়, অনুন্নত দেশগুলো যায়, সেখানে হচ্ছে জলবায়ু পরিবর্তনে নতুন কি পদক্ষেপ নিতে পারে, আমাদের হচ্ছে জলবায়ু পরিবর্তনকে কিভাবে আমরা খাপ খাইয়ে নিতে পারি, বা হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য কি কি পদক্ষেপ নিতে পারি, পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি পদক্ষেপ নিতে পারি, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে কিভাবে হচ্ছে সহায়তা করা যেতে পারে, উন্নত দেশগুলোর যে জরিমানা, তারপর হচ্ছে যে সকল দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে কি আর্থিক নিরাপত্তা দেওয়া হবে, এই সংক্রান্ত বিষয়গুলো এই কপ সম্মেলনে কিন্তু আয়োজন করা হয়। এই যে কপের পূর্ণরূপ কনফারেন্স অফ দ্য পার্টি, সেটা থেকে আমাদের প্রশ্ন থাকে। তাহলে আমরা বললাম ইউএনএফ সিসিসি থেকে প্রশ্ন থাকে, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, কপ থেকে প্রশ্ন থাকে, ঠিক আছে, কনফারেন্স অফ দ্য পার্টিস, এবং কপ আয়োজন করে হচ্ছে ইউএনএফসিসি। তারপর আমরা দেখবো যে 1995 সালে জার্মানির বার্লিনে প্রথম কপ সম্মেলন আয়োজন করা হয়। তোমার প্রশ্ন আসবে যে প্রথম কপ সম্মেলন কবে আয়োজন করা হয়? প্রথম কপ সম্মেলন আয়োজন করা হয় জার্মানির বার্লিনে 1995 সালে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা সর্বশেষ আমরা হচ্ছে কপ 30 আমরা দেখতে পাই হচ্ছে মূলত 2025 সালে, এটা হচ্ছে ব্রাজিলের যে বেলেম শহর, এই ব্রাজিলের বেলেম শহর অনুষ্ঠিত হয়েছিল। এই তথ্যটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ 2026 সালে যে কপ সম্মেলন আয়োজন করা হবে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক তথ্যটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো 1995 সালে হচ্ছে প্রথম কপ সম্মেলন ছিল, এটা হচ্ছে দেখবা। তারপরে যদি আমরা যাই কপ নিয়ে সাম্প্রতিক, দেখো আমরা আমাদের যে পেইড ব্যাচের লেকচার, সেখানে আমরা চেষ্টা করি যে এমসিকিউ গুলো তো সলভ করার। দেখো আমরা হচ্ছে এইভাবেই ক্লাস নেই, আমরা হচ্ছে টপিক গুলো পড়াই ভালোভাবে, তারপর হচ্ছে সেই টপিক থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে, ঠিক আছে, যেই এমসিকিউ গুলো আসতে পারে সেই বিষয়গুলো তোমাদেরকে আমরা দেখাই। তারপর হচ্ছে কি আমরা দেখি যে তারপর আমরা দেখা যায় যে এর পাশাপাশি হচ্ছে আমরা সাম্প্রতিকের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সাম্প্রতিকের যে বিষয়গুলো তোমার হচ্ছে আসতে পারে সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমরা এখানে দেখবো যে কপ নিয়ে হচ্ছে সাম্প্রতিক 2026 সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা হচ্ছে কপ 31 আমরা দেখতে পাবো হচ্ছে 9 থেকে 20 নভেম্বর 2026। আমরা দেখবো এটা কোথায় অনুষ্ঠিত হবে? তুরস্কের আনাতালিয়াতে তুরস্কের আনাতালিয়াতে অনুষ্ঠিত হবে, আনাতালিয়া শহরে অনুষ্ঠিত হবে। এবং এই সম্মেলনটি তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়ার কথা। তাহলে আমরা দেখলাম যে এই কপ নিয়ে সাম্প্রতিকটাকে আমরা প্রথমে দেখেছিলাম যে কপ হচ্ছে 1995 সালে প্রথম আয়োজন করা হয়, এবং 2026 সালের যে 31তম কপ সম্মেলন সেটা আমরা দেখলাম তুরস্কের আনাতোলিয়া শহরে হচ্ছে অনুষ্ঠিত হবে 9 থেকে 20 নভেম্বর, মানে হচ্ছে 11 দিন। এবং এইখানে সভাপতিত্ব করবে কয়টা দেশ? সভাপতিত্ব করবে দুইটা দেশ হচ্ছে তুরস্ক এবং হচ্ছে অস্ট্রেলিয়া। এই স্লাইডটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একদম 4 স্টার, খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম 15টা প্রশ্ন আসছে সাম্প্রতিক থেকে। এই তথ্যগুলো তোমাকে অবশ্যই হচ্ছে দেখতে হবে। তারপরে যদি আমরা যাই ইউএনএফসিসি এর পুনরূপ কি? ইউএনএফসিসি এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, তারপরে যদি আমরা যাই ইউএনএফসিসি এর অধীনে প্রতি বছর কোন সম্মেলন অনুষ্ঠিত হয়? আমরা দেখব যে ইউএনএফসিসি এর অধীনে আমরা দেখব হচ্ছে কপ সম্মেলন কিন্তু আয়োজন করা হয়, এবং কপের পুনরূপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। তারপরে প্রথম কপ বা হচ্ছে কপ 1 কোন দেশে অনুষ্ঠিত হয়? কপ 1 অনুষ্ঠিত হয় জার্মানিতে। প্রথম কপ বা কপ 1 কোন শহরে অনুষ্ঠিত হয়? জার্মানির বার্লিন শহরে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। তারপরে 2026 সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ 31 কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ 31 অনুষ্ঠিত হবে আনাতোলিয়া তুরস্ক, যেখানে তুরস্ক এবং হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো যে তুরস্ক এবং একই সাথে আমরা দেখব যে মূলত হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু সভাপতিত্ব করবে।
তারপরে আছে আমাদের প্যারিস জলবায়ু চুক্তি, ঠিক আছে, প্যারিস জলবায়ু চুক্তি। এই চুক্তিটা হচ্ছে আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই প্যারিস জলবায়ু চুক্তিও আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্যারিস জলবায়ু চুক্তি থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর কিন্তু হচ্ছে প্রশ্ন আসছে। তো প্যারিস জলবায়ু চুক্তি আমরা দেখব 2015 সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য এই ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়। তাহলে প্যারিস জলবায়ু চুক্তি কবে গৃহীত হয়? 2015 সালে গৃহীত হয়। এটা কততম COP সম্মেলনে গৃহীত হয়? COP21তম সম্মেলনে। COP21তম সম্মেলনে ফ্রান্সের রাজধানী প্যারিসে এটা কিন্তু গৃহীত হয়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখবো এই যে প্যারিস জলবায়ু চুক্তি এটা কেন গ্রহণ করা হয়। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ছিল এই চুক্তির হচ্ছে মূল লক্ষ্য। এবং এইখানে আমরা দেখতে পাই ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু কি হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে আমরা দেখলাম যে এই যে কপ সম্মেলন থেকে কিন্তু তারা বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমরা মূলত হচ্ছে ছবি কিন্তু দেখতে পাচ্ছি। এখানে তালি দেওয়া মানে যে সে কপে যোগদান করেছে বিষয়টা এমন না, কপ থেকে সে বের হয়ে গেছে। এবং এই তথ্যটা থেকে আমাদের প্রশ্ন আসছিল যে নিচের কোন দেশটি মূলত হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা দেখতে পাই 21তম কপ সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়েছিল। এই প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নাই এখন, ঠিক আছে, অনেকগুলো সংস্থা থেকে তারা বেরিয়ে গিয়েছে ট্রাম্প আসার পরে। তাদের আগ্রাসী নীতিগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে তারা হচ্ছে বেরিয়ে গিয়েছে, সেটার হচ্ছে আমরা এই যে সাইন হচ্ছে দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেখার চেষ্টা করি এই প্যারিস জলবায়ু চুক্তি থেকে। এই চুক্তির নাম ছিল প্যারিস এগ্রিমেন্ট বা হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি, প্যারিস জলবায়ু চুক্তি। এবং এটা গৃহীত হয়েছে 2015 সালে। সালটাই হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। 2015 সালে কিন্তু এটা গৃহীত হয়েছে, 2015 সালে কিন্তু এটা গৃহীত হয়েছে। এবং এটা কততম কপ সম্মেলনে গৃহীত হয়েছে? 21তম কপ সম্মেলনে কিন্তু এটা গৃহীত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে এটা গৃহীত হয়েছে। এবং এটা চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় 22 এপ্রিল 2016 সালে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে। এখানে সবাই মূলত চুক্তিতে সাইন করেছে। কার্যকর হয় 4 নভেম্বর 2016 সালে। এবং বাংলাদেশ আমরা দেখতে পাই 22 এপ্রিল 2016, অর্থাৎ যেই দিন হচ্ছে এই চুক্তি উন্মুক্ত করা হয় সেই দিনই কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করে। এবং 21 সেপ্টেম্বর মূলত বাংলাদেশ এটাকে অনুমোদন করে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে প্যারিস জলবায়ু চুক্তি কততম সম্মেলনে এটা গ্রহণ করা হয়? COP 21তম সম্মেলনে। এটা হচ্ছে কত সালে গ্রহণ করা হয়? 2015 সালে গ্রহণ করা হয়। কোথায় গ্রহণ করা হয়? ফ্রান্সের রাজধানী প্যারিসে গ্রহণ করা হয়। এই তথ্যগুলোই হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং এখানে চুক্তির মূল লক্ষ্য ছিল বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে নিয়ে আসা। 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি যাতে তাপমাত্রা না যায় সেই বিষয়টা নিশ্চয়তা দেওয়া। এবং একই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। এবং প্রত্যেকটা দেশ যাতে এনডিসি বা ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলার পরিকল্পনা এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, এটাও একটা মূল লক্ষ্য ছিল। এনডিসি বা ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন কি? যে আমি জাতীয়ভাবে চেষ্টা করবো। আমার চায়না দূষণ করছে, এখানে আমাদের দেখার বিষয় না। আমেরিকা দূষণ করছে, এটা আমাদের দেখার বিষয় না। আমি চেষ্টা করব জাতীয়ভাবে বাংলাদেশ কিভাবে হচ্ছে এই যে দূষণ আছে এই দূষণ কিভাবে কমাতে পারে। আমার লক্ষ্য থাকবে বাংলাদেশ। চায়না কি করছে, আমেরিকা কি করছে, এটা আমাদের দেখার বিষয় না। তো ন্যাশনালি হচ্ছে মূলত আমরা কন্ট্রিবিউট করব এই জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য। তারপরে আমরা এখানে যুক্তরাষ্ট্রের অবস্থান, ঠিক আছে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এই যে প্রভাবশালী যে রাষ্ট্রগুলো আমরা দেখতে পাই, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, তারপর হচ্ছে জার্মানি, তারপর কানাডা, ফ্রান্স, এই জায়গাগুলো থেকে আমাদের বারবারই কিন্তু প্রশ্ন আসে। এগুলো আমাদের ভালো করে দেখতে হবে, তাদের অবস্থানগুলো কি এই সংস্থাগুলো নিয়ে, এই চুক্তিগুলো নিয়ে, বা মধ্যপ্রাচ্যের অবস্থানগুলো কি, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্র প্রথমে প্যারিস চুক্তিতে অংশ নেয়, তারা হচ্ছে পার্ট হয় এটার। কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়ে আসেন প্রথম মেয়াদে, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে এবং 4 নভেম্বর 2020 সালে আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রত্যাহার কার্যকর হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু রিপাবলিকান পার্টির, ঠিক আছে, তিনি হচ্ছেন রিপাবলিকান পার্টির। তারা একটু দেখতে পাই যে আমরা এই সংক্রান্ত বিষয়গুলোকে মূলত এই জলবায়ু চুক্তি মানে কি তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, যেহেতু তারা মূলত মোস্ট প্রমিনেন্ট যে পলিউটেড কান্ট্রি, তারা
সবচেয়ে বেশি যে দূষণ করে সেটার ভিতরে কিন্তু রয়েছে। তো আমরা দেখতে পাই যে তাদেরকে কিন্তু জরিমানা দিতে হবে। তো রিপাবলিকান পার্টি তারা হচ্ছে ট্যাক্স কিভাবে বাঁচানো যায়, টাকা কিভাবে বাঁচানো যায়, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে। কিন্তু ডেমোক্রেটিক পার্টি আমরা দেখতে পাই এই জায়গা থেকে আবার একটু স্বচ্ছ, তারা চায় যে এই জিনিসগুলোর মাধ্যমে মানুষকে সহায়তা করার জন্য অনেকটা মুক্ত, যে আমরা মুক্ত মনা বলি না, যে উদার হস্তে দান করে, এই টাইপের হচ্ছে ডেমোক্রেটিকরা। তো আমরা দেখতে পাই জো বাইডেন তিনি তো ডেমোক্রেটিক পার্টি ছিল, তিনি কিন্তু আসার পর 19 ফেব্রুয়ারি 2021 যুক্তরাষ্ট্র আবার প্যারিস চুক্তিতে ফিরে আসে। কিন্তু আমরা তারপরে আবার দেখতে পাই যে 27 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আবার নির্বাচিত হন দ্বিতীয় মেয়াদে, 27 জানুয়ারি 2026 যুক্তরাষ্ট্র আর প্যারিস এগ্রিমেন্ট থেকে এই যে সদস্য, এই সদস্য নয়, তারা হচ্ছে এই যে প্যারিস এগ্রিমেন্ট সেটা থেকে আবার বেরিয়ে যায়। 27 জানুয়ারি 2026 সালে কিন্তু তারা অফিসিয়ালি এই প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে গিয়েছে। তার মানে এখন তারা কিন্তু এই প্যারিস এগ্রিমেন্টের সদস্য না। তো আমরা যদি এই প্যারিস জলবায়ু চুক্তি থেকে একটু বিগত বছরের এমসিকিউ এবং যেই টাইপের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু দেখার চেষ্টা করি। প্যারিস জলবায়ু চুক্তি কোন সালে গৃহীত হয়? প্যারিস জলবায়ু চুক্তি আমরা দেখব 2015 সালে কিন্তু গৃহীত হয়। বর্তমানে কোন দেশ প্যারিস এগ্রিমেন্টের পার্টি নয় বা সদস্য নয়? যুক্তরাষ্ট্র কিন্তু এই প্যারিস এগ্রিমেন্টের সদস্য নয়। তারপরের প্রশ্নে আমাদের এই ছিল আমাদের প্রশ্ন, ঠিক আছে। এখানে আমাদের এটাও হচ্ছে যুক্তরাষ্ট্র হবে, এটা হচ্ছে আমাদের রিপিট হয়ে গিয়েছে দুইটা প্রশ্ন। তো এই ছিল আমাদের প্রশ্ন, যেখানে আমরা দেখলাম যে জলবায়ু রিলেটেড বা পরিবেশ রিলেটেড কি টাইপের প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসতে পারে। তোমরা যদি এই টাইপের ক্লাসগুলো চাও তাহলে হচ্ছে পুরো বিষয়গুলো বোঝার জন্য আমরা আমাদের পেইড ব্যাচে মূলত হচ্ছে প্রত্যেকটা বিষয় ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে, প্রয়োজনীয় ম্যাপ সংযোজন করার মাধ্যমে, আমরা হচ্ছে প্র্যাকটিস করানোর মাধ্যমে, জুমে আমরা হচ্ছে প্রশ্ন করার মাধ্যমে, প্রশ্ন নেওয়ার মাধ্যমে এই প্রত্যেকটা বিষয় যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, সব বিষয় কিন্তু কভার করব। তো আজকে আমরা হচ্ছে এই পরিবেশ বা জলবায়ু রিলেটেড যে চুম্বক অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখার চেষ্টা করলাম। আশা করি এই ক্লাসটা তোমাদের উপকারে আসবে এবং তোমরা এইভাবে সকল টপিকগুলো শেষ করবে। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে। সেই সময় পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।